ট্রাইব্যুনালে সাজাপ্রাপ্তদের প্রার্থিতা বাতিলে কমিশনের প্রস্তাব ইতিবাচক বলছেন বিশিষ্টজনরা। তরুণদের জন্য কোটা রাখার প্রস্তাব ঘিরে সন্দেহ। বয়সসীমার একটা প্রস্তাব দেখলাম 21 বছর। এটা আমার মনে হয় অনেক বিতর্কের জন্ম দিবে। তরুণ সম্প্রদায়কে মাথায় রেখে কাজ করতে হবে। তরুণ সম্প্রদায়ের গুটি কয়েক বা একটা অংশকে মাথায় রেখে কাজ করতে হবে। উন্নয়নের নামে কেবলই অর্থ পাচার করেছে আওয়ামী লীগ। অভিযোগ বিএনপি নেতাদের। ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান মির্জা ফখরুলের। সকলের একসাথে হয়ে যেন আমরা সমস্ত হিংসা বিভেদ ভুলে গিয়ে আমরা যেন একটা নতুন বাংলাদেশকে আবারও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। খারাপ মূলের গাছ কাটা পড়লেও জন্মেছে আগাছা। চুয়াডাঙ্গায় কর্মী সম্মেলন জামায়াতের আমির। আবারও যুদ্ধের জন্য প্রস্তুত থাকার আহ্বান। রাজধানীর হাজারীবাগে লেদার গোডাউনে আগুন 2.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে। হতাহত না হলেও পড়েছে অনেক কারখানা। রাজধানী সহ 5 জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ ছড়ল 10 জনের। এর মধ্যে 9 জনই মোটরসাইকেল আরোহী। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের 14 বছর ও স্ত্রী বুশরার 7 বছর জেল। ট্রাস্টের জমি নিয়ে দুর্নীতির অভিযোগ। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশের সঙ্গে আছি আমি খান তাজনিনা হাসান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য আনা, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন, ট্রাইব্যুনালে সাজাপ্রাপ্তদের প্রার্থিতা এবং দলীয় পদ বাতিলে কমিশনের প্রস্তাবকে ইতিবাচক মনে করেন বিশিষ্টজনরা। তবে সরকারের মেয়াদ 4 বছর করার প্রস্তাবে আছে মিশ্র প্রতিক্রিয়া। প্রশ্ন আছে নির্বাচনে প্রতিটি দলে তরুণদের প্রার্থিতার জন্য 10 ভাগ কোটা এবং বয়স 21 করার প্রস্তাব নিয়েও। কাউকে বিশেষ সুবিধা দিতেই এই প্রস্তাব বলে সন্দিহান বিশিষ্টজনরা। আলমগীর স্বপনের রিপোর্ট। শুধু শেখ হাসিনা সরকারের পতন নয়, গণ অভ্যুত্থানের বড় লক্ষ্য ছিল রাষ্ট্র সংস্কার। এর অংশ হিসেবে সংবিধান, নির্বাচন সহ 4 সংস্কার কমিশন নতুন রাষ্ট্র নির্মাণের সুপারিশ জমা দিয়েছে প্রধান উপদেষ্টার কাছে। সুপারিশে ক্ষমতার ভারসাম্য রক্ষায় দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা কমানো, নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকারের প্রস্তাবে সায় আছে বিশিষ্টজনদের। অবশ্য সংসদের মেয়াদ 4 বছর, একই ব্যক্তিকে দলীয় প্রধান, সংসদ নেতা ও সরকার প্রধান না করার সুপারিশে মিশ্র প্রতিক্রিয়া আছে তাদের। আমাদের মতো উন্নয়নশীল দেশে যখন সরকার গঠন করে তখন তাদের পেছনে একটা বড় তাড়না থাকে। উন্নয়নমূলক কর্মকাণ্ড দেখিয়ে যেতে হবে তাদের আমলে, তাদের মেয়াদে। তো এইটা করতে গেলে 4 বছর যথেষ্ট না। 5 বছরের বেশি যেহেতু পৃথিবীর কোনো দেশে ওইভাবে নাই, সেই হেতু যেটা 5 বছর ছিল সেটা রেখে দেওয়াটাই বোধহয় উত্তম হবে। সুনির্দিষ্টভাবে দ্বিকক্ষ বলেছে, কিন্তু কিভাবে নির্বাচনগুলো হবে, ওখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি হবে, কারা ওখানে যাবে, পেশাজীবী গোষ্ঠী আছে, সার্বিক প্রক্রিয়া তাদেরও এক ধরনের অ্যাকোমোডেট করা হলো। প্রধানমন্ত্রী 2 মেয়াদের বেশি সেখানে সুপারিশ করা হয়নি। একবার 3 মেয়াদ 4 মেয়াদ যদি একজন প্রধানমন্ত্রী থাকে, শেখ হাসিনা তো একদিকে 3 মেয়াদ ছিলেন, 1 মেয়াদ 4 মেয়াদ তো তার পরে ছিল, 5 মেয়াদ তার চলছিল। তো এই অবস্থায় আমরা যেটা দেখি যে স্বৈরতন্ত্র হওয়ার একটা বিপদ সৃষ্টি হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাজা হলে প্রার্থিতা ও দলের পদ না রাখার সুপারিশ করেছে নির্বাচন সংস্কার কমিশন। এই প্রস্তাবকে ইতিবাচক মনে করেন বিশিষ্টজনরা। অভিযুক্ত এবং প্রমাণিত যারা দোষী তাদেরকে এই রাজনৈতিক এবং নির্বাচনী প্রক্রিয়া থেকে দূরে রাখাটা আমার মনে হয় এটা একটা সার্বজনীন গ্রহণযোগ্যতা আছে। এবং এদেরকে যদি নির্বাচনে বার করা হয় তাহলে যে খুব বেশি সমস্যা হবে বলেও আমার মনে হয় না। তবে নির্বাচনে প্রার্থিতার বয়স 21 বছর এবং মনোনয়নের ক্ষেত্রে তরুণদের জন্য 10 ভাগ কোটা রাখার সুপারিশকে সন্দেহের চোখে দেখছেন তারা। বলছেন ক্ষমতায়নের নামে কিছু তরুণকে সুবিধা দেওয়া যাবে না। সংসদের প্রার্থী হতে পারবেন
তাদের বয়স সীমার একটা প্রস্তাব দেখলাম 21 বছর। এটা আমার মনে হয় অনেক বিতর্কের জন্ম দিবে। এটার উদ্দেশ্যটা কি ঠিক পরিষ্কার নয়। তরুণ সম্প্রদায়কে মাথায় রেখে কাজ করতে হবে। তরুণ সম্প্রদায়ের গুটি কয়েক বা একটা অংশকে মাথায় রেখে কাজ করলে হবে না। 21 বছর প্রার্থী, এইটাও আমার কাছে একটু বাড়াবাড়ি মনে হয়। যে MA পাস করতে আপনার প্রয়োজন হয় 23 বছর, একেবারে স্বাভাবিকভাবে লেখাপড়া করলে, স্বাভাবিক বয়সে লেখাপড়া করলে। বাস্তব অবস্থা বিবেচনা করে সংস্কারের সুপারিশ কার্যকর ও নির্বাচনের উদ্যোগ নেয়ার প্রস্তাব দিয়েছেন দেশের এই দুই জ্যেষ্ঠ নাগরিক। নির্বাচনের মাধ্যমে এমন আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। রাজনৈতিক উন্নয়নের চেষ্টা কখনো করেনি আওয়ামী লীগ। উন্নয়নের নামে কেবল টাকা পাচারি করেছে দলটি। এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। তিনি বলেন, শেখ পরিবারের জিন থাকায় লন্ডনের মন্ত্রী হয়েও দুর্নীতি থেকে নিজেকে দূরে রাখতে পারেনি টিউলিপ সিদ্দিকী। অন্য অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক অনতিবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ATM খালেদের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেন, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে মুক্তিযোদ্ধাদেরই বেশি অপমানিত করেছে আওয়ামী লীগ। বিগত সরকারের দুর্নীতির বর্ণনা দিয়ে শেষ করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি। দুর্নীতির যে বিভিন্ন ডাইমেনশন, দুর্নীতির যে বিভিন্ন মডেল, কোন মডেলটা ধরে কথা বলবো? তার ভাগনা ভাগ্নি, ছেলে মেয়ে টিউলিপ লেখাপড়া করেছে ইংল্যান্ডে একজন এমপি, একজন জনপ্রতিনিধির 1 টাকা 1 পয়সা দুর্নীতি, এটা একটা স্বপ্নের বিষয়। কিন্তু তার জিন হচ্ছে বাংলাদেশের শেখ পরিবারে। ওখানে লেখাপড়া করে এমপি হওয়ার পরেও তার জেনেটিক্যাল যে লাইন, এই লাইন সে ক্রস করতে পারেনি। প্রেস ক্লাবে আরেকটি অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছেন। 91 সালের মতো একটি নির্বাচন করতে এত সংস্কারের দরকার নাই। যে সংস্কার প্রয়োজন, যে সংস্কার দিয়ে জনগণ 40 টাকা চাল কিনতে পারবে, সেই সংস্কার আমার দরকার। শহীদ খোকনের রক্তের বিনিময়ে অর্জিত এই দ্বিতীয় স্বাধীনতার সম্মান আপনাকে অক্ষুণ্ণ রাখতে হলে অনতিবিলম্বে নির্বাচনের তারিখ আপনাকে ঘোষণা করতে হবে। সংস্কার চলবে, নির্বাচনের দিন তারিখও চলবে, নির্বাচনের প্রস্তুতি চলবে। এ সময় বিএনপি নেতারা বলেন, ঠিক কী কারণে ভারত শেখ হাসিনাকে ফেরত দিতে চায় না তা স্পষ্ট নয়। শেখ হাসিনা কি স্ট্যাটাসে ভারতে আছে এটা কিন্তু বলতে পারছে না। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। পলাতক আওয়ামী লীগ নেতারা দেশে ফিরলে কাশিমপুর কারাগারে থাকার ভালো ব্যবস্থা করা হবে, এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বিকেলে চুয়াডাঙ্গায় দলের কর্মী সম্মেলনে তিনি একথা জানান। দেশের প্রতি টান থাকলে পলাতক আওয়ামী লীগ নেতাদের ফেরার আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, খারাপ মূলের গাছ কাটা পড়েছে, কিন্তু আগাছা জন্মেছে, এগুলো পরিষ্কার করতে হবে। আরেকবার যুদ্ধের জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকারও আহ্বান জানান জামায়াতে ইসলামের আমির। যদি এই দেশ এবং মাটির প্রতি ভালোবাসা থাকে, যদি সত্যি দেশের মানুষকে ভালোবেসে থাকেন, তাহলে একা একা থাকেন না। একা থাকার দুঃখ বড় না। চলে আসেন, আমাদের কাছে আসেন, আমরা কাশিমপুরে আপনাদেরকে ভালো জায়গা করে দেব। রাষ্ট্রীয় গোয়েন্দা বাহিনীগুলো যাতে গণমাধ্যমের ওপর আর প্রভাব ফেলতে না পারে তা নিশ্চিতে জোর দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণমাধ্যম সংস্কার সংক্রান্ত এক আলোচনা সভায় তিনি কথা বলেন। এ সময় গণমাধ্যমে ভুল তথ্য প্রকাশ বন্ধের ওপরও জোর দেন প্রেস সচিব। এ সময় সাংবাদিকদের বেতন ভাতা নিয়ে মালিক পক্ষের ভূমিকা নিয়েও কথা বলেন তিনি।
দেশ সংস্কার করতে হলে গণমাধ্যমকেও এর আওতায় আনতে হবে, আর এই সংস্কার কিভাবে সম্ভব তা নিয়েই ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণমাধ্যম সংস্কার প্রস্তাব নাগরিক ভাবনা শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ভবিষ্যতে গণমাধ্যমে যাতে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলো হস্তক্ষেপ করতে না পারে তা নিশ্চিত করতে হবে। আমরা দেখেছি গত 15 বছরে আমাদের সংবাদপত্রের মুখ কেড়ে নেওয়ার, মুখ বন্ধ করে দেওয়ার মূল উপাদানগুলোর মধ্যে ছিল ইন্টেলিজেন্স এজেন্সি যারা কাজ করেছে। এদেরকে যাতে এরা যেন ভবিষ্যতে আর কোনো দিন সরাসরি ইন্টারভেন না করতে পারে, সেটা আমাদের মেকানিজম বের করতে হবে। শফিকুল আলম বলেন, সংবাদ মাধ্যমগুলোর নিজস্ব কন্টেন্ট সংরক্ষণের জন্য কপিরাইট আইন আরও জোরদার করতে হবে। কোনো সংবাদ মাধ্যম কারোর কন্টেন্ট চুরি করলে তা বন্ধ করে দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি। আপনি 2 মাস খেটে একটা রিপোর্ট করলেন, সেই রিপোর্টটা 1 মিনিটে আর একটা নিউজ প্রতিষ্ঠান বা 100টা নিউজ প্রতিষ্ঠান চুরি করে ফেলবে। নোয়াব অনেক কথা বলেন, তাদের উচিত যারা এই সমস্ত একদম বড় রকমের চুরি করছে, ইন্টেলেকচুয়াল প্রপার্টি চুরি করছে, তাদেরকে বন্ধ করে দেওয়া। এ সময় গণমাধ্যম ব্যবহার করে কোনো অ্যাক্টিভিজম করতে দেয়া ঠিক নয় বলে মন্তব্য করেন লন্ডনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার। একজন রিপোর্টার সারাদিনে কতটা পরিশ্রম করলো, সে সপ্তাহে কয়টা স্টোরি প্রডিউস করতে পারে, যদি কোয়ালিটি মেনটেন করতে হয়, তার যে ওয়েলবিংয়ের ব্যাপার, এগুলোকে তারা কেয়ারই করে না। আমরা যদি একটা মানদণ্ড ঠিক করতে পারি যে না, স্ট্রিক্টলি আপনি একজন সাংবাদিককে এই বেতন দিতে পারলে পরে আপনি গণমাধ্যম অপারেট করতে পারবেন, নাইলে করতে পারবেন না। আলোচনা সভায় গণমাধ্যম সংস্কারে 13 দফা প্রস্তাব দেয় ফ্যাসিবাদ মুক্ত গণমাধ্যম চাই সংগঠন। সেই সাথে দ্রুত এসব দাবি বাস্তবায়নের আহ্বানও জানানো হয়। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর হাজারীবাগের ফিনিক্স ভবনের কয়েকটি কারখানা আগুনে পড়ে গেছে। দাহ্য পদার্থ থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। ভয়াবহ এই আগুনে পথে বসেছেন অনেক কারখানা মালিক। 2.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। কেউ হতাহত হয়নি। ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। নিজের উপার্জনে গড়া প্রতিষ্ঠান পুড়ে যাওয়া দাঁড়িয়ে দেখার অভিজ্ঞতা হয়েছে এই ব্যবসায়ীর। ভবনের দক্ষিণ পূর্ব কোণে 6ষ্ঠ তলায় দাও দাও করে জ্বলছিল তার কারখানা। অনেক কষ্টে দাঁড় করিয়েছিলেন প্রতিষ্ঠানটি, সব পুড়ে শেষ। একটা মানুষ আর কত টুকরা হইতে পারে, কতবার ভাঙতে পারে, কর্নার পড়তে ভাই আর দাঁড়াইতে পারি একটার পর একটা হুজুট খাচ্ছি। হাজারীবাগের ফিনিক্স ট্যানারির এই 7 তলা ভবনের আগুনের শুরুটা হয় 5ম তলা থেকে। সেখানে ছিল জুতা তৈরির কারখানা। শুরুতে কালো ধোঁয়া বের হতে থাকে, পরে আগুন জ্বলে দাও দাও করে। ফায়ার সার্ভিস এসে আগুন নেভানোর কাজ শুরু করে। ভবনটিতে আগে ছিল ট্যানারি। হাজারীবাগ থেকে ট্যানারি উঠে গেলে এই ভবনটিতে ভাড়া দেয়া হয় নানা ধরনের পণ্যের কারখানাকে। তখন থেকেই জুতা, পোশাক, খেলনা তৈরির প্রায় অর্ধশতাধিক কারখানা চলছিল ভবনটিতে। কাজ করতেন 1000-এর বেশি শ্রমিক। এত বড় ভবন, অথচ এখানে বের হওয়ার পথ একটি মাত্র সিঁড়ি। ভবনটিতে নেই কোনো নিরাপত্তা সিঁড়ি। দুর্ঘটনায় যেখান দিয়ে শ্রমিকরা বের হতে পারেন, এ নিয়ে বিকার নেই এখানকার কারখানার মালিকদেরও। সচেতন ছিলেন না ভবন মালিকও, তদারক করেনি সরকারি কোনো সংস্থাও। কোনোদিনও বাড়িওয়ালা ফায়ার সার্ভিসের কাগজ আছে কি না, এটা তো তারা কোনো বাড়িটারে দেখায় না। আপনি চেয়েছিলেন দেখতে? না, আমরা চাই নাই, এটা তো অনেক বিল্ডিংই নাই। কিন্তু স্যান্ডেলের ফ্যাক্টরি আছে, ওখান থেকে কিসের থেকে লাগছে, এখন মেশিন থেকে না শর্ট সার্কিট থেকে, এখন পর্যন্ত কিছু বলা যাচ্ছে। শুক্রবার বেশিরভাগ কারখানাই বন্ধ ছিল। যে কারখানাগুলো চলছিল সেখানকার শ্রমিকরা আটকা পড়েন। 5ম তলার জানালা দিয়ে চিৎকার করে সাহায্য চান তারা। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে উদ্ধার করেন তাদের। আগুনে কোনো হতাহতের ঘটনা নেই। ভেতরে কেমিক্যাল সহ দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস। আগুনের সূত্রপাত জানতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এটা শর্ট সার্কিটও হতে পারে, আবার কেউ সিগারেটের আগুন থেকে হতে পারে, বিভিন্নভাবে হতে পারে। মাল্টি টাইপের আপনার ম্যাটেরিয়াল ছিল, স্টোর ছিল, প্লাস্টিকের দ্রব্যাদি ছিল, অ্যাডহেসিভ ছিল, বিভিন্ন টাইপের। এটা যে বেশি ছড়ায়নি, এটাই আমার কাছে অনেক বড় সফলতা মনে হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আনার পর ভেতরে প্রবেশ করে ফায়ার সার্ভিস। 5ম থেকে 7ম তলা পর্যন্ত বেশিরভাগ কারখানা পুড়ে ছাই হয়ে গেছে। পোড়া স্তূপ থেকে তখনও বের হচ্ছিল ধোঁয়া। আগুন লাগার সঙ্গে সঙ্গে ভবনের চারপাশে ভিড় করেন স্থানীয় এবং কারখানার শ্রমিকরা।
তাদের নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আসে সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশ। মুন্সিগঞ্জের ঢালিস আম্বার নিবাস রিসোর্টে ঢাকা কলেজের এই বর্ণাঢ্য রিইউনিয়ন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এইচএসসি, অনার্স, মাস্টার্সের প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেন। দীর্ঘ সময় পর কলেজ জীবনের বন্ধুদের কাছে পেয়ে আনন্দে উচ্ছ্বাসে সময় কাটান তারা। সবাই মিলে আমরা ঢালি আম্বাসে একত্রিত হয়েছি। মনে হচ্ছে এটা আমাদের ঢাকা কলেজের সেই 1993 থেকে 95 সালে আমরা চলে আসছি। আমেরিকা থেকে এসেছি এই রিইউনিয়নে যোগ দিতে, তো সবাইকে শুভেচ্ছা। আমরা যখন স্কুল পার হয়ে কলেজে আসি, কলেজের পরে এই যে সবার সাথে যখন এত আড্ডা দিছি, এত সময় কাটিয়েছি, তারপরে এখন এসে ছোট বড় সবার সাথে দেখা হচ্ছে, অল ডিসিশনের সাথে দেখা হচ্ছে, এটা আমাদের জন্য একটা গর্বের ব্যাপার। অনেকে আবার কয়েক যুগ পর বন্ধুদের কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে ওঠেন। বলেন, বন্ধু ছাড়া জীবন অচল। পুরনো দিনের নানা স্মৃতিচারণ করে আড্ডায় মেতে ওঠেন তারা। আমরা ইন্টারমিডিয়েটের ঢাকা কলেজের যে বন্ধন, সেই বন্ধন চিরন্তন। বয়সের দিক দিয়ে একেবারেই একদম আগের চলে গেছি, আমাদের বয়স 20-এর নিচে আজকে। সেই শৈশবের সময়টা আমরা যে আনন্দে উল্লাসে যেই সময়টা কাটিয়েছি, সেই সময়টায় ফিরে গিয়েছি আজকে আমরা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইস মনসুর, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সাংবাদিক শফিক রেহমান অংশ নেন। তারা ছাত্র জীবনের নানা স্মৃতিচারণ করেন। এ সময় বিএনপি মহাসচিব আগামী প্রজন্মকে পড়াশোনায় মনোযোগী হতে বলেন। একই সাথে 15 বছরের ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন তাদের আত্মত্যাগ কাজে লাগাতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। 15-16 বছরের ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে অনেক রক্তপাত হয়েছে, অনেক ছেলেদের প্রাণ দিতে হয়েছে। এইটাকে যদি আমরা সত্যিকার অর্থেই আমরা যথার্থ একটা কাজে লাগাতে চাই, তাদের এই আত্মত্যাগকে, তাদেরকে শ্রদ্ধা জানিয়ে আমাদের আবার একটা নতুন বাংলাদেশ যেন আমরা তৈরি করতে পারি। ঢাকা কলেজের গ্র্যান্ড রিইউনিয়ন বন্ধুদের পারিবারিক অনুষ্ঠানে রূপ নেয়। রাফেল ড্র, শিশুদের খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় জমকালো এই আয়োজন। শামীম রেজা, যমুনা নিউজ, মুন্সিগঞ্জ। পাঠ্য বইয়ে আদিবাসী লেখা চিত্রকর্ম সরানোর ইস্যুতে শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে সমাবেশ করেছে গণতান্ত্রিক অধিকার কমিটি। বিকেলে রাজধানীর শাহবাগে সমাবেশে বক্তারা বলেন, শেখ হাসিনা সরকারের স্বৈরাচারী মনোভাব এই সরকারের মধ্যেও দেখা যাচ্ছে। কোনো সরকারই পাহাড়ে বসবাসরতদের আদিবাসী বলতে চায়নি। আদিবাসীদের জোর করে বাঙালি বানানো যাবে না জানিয়ে সমাবেশে বলা হয়, সকল জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। আন্দোলনরতদের ওপর যারা হামলা করেছে তাদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান বক্তারা। সমাবেশে অর্থনীতিবিদ আনু মোহাম্মদ বলেন, আদিবাসী মানে আদি থেকে বসবাসরত জাতি নয়, বরং আলাদা বৈশিষ্ট্যধারী জনগোষ্ঠীকেই আদিবাসী বলা হয়। তাই বিচ্ছিন্নতাবাদের যুক্তিতে আদিবাসী শব্দ ব্যবহার না করা বোকামি। সংস্কার আপনারা করবেন না, মুখে মুখে সংস্কার খেলা খেলবেন, আর কার্যত সন্ত্রাসীদেরকে আপনারা তোয়াজ করবেন, আর যারা কিনা সন্ত্রাসীদের বিরুদ্ধে কথা বলবে তাদেরকে আপনারা পেটাবেন। তাহলে আপনারা কিসের গণ-অভ্যুত্থানের সরকার? পাহাড়ি বন্ধুদেরকে 2-3 জন শিক্ষার্থীদেরকে কিভাবে 50-60 জন ঘিরে ফেলে কি ন্যাক্কারজনক ভাবে, কি বর্বর ভাবে, কি নির্মম ভাবে তাদেরকে পেটানো হলো, এবং সেটা এখন পর্যন্ত আমরা জানি না এই নতুন বাংলাদেশে, এই দ্বিতীয় স্বাধীনতার দেশে তার বিচার হবে কিনা। ব্যবসায়ীদের রাষ্ট্রীয় দায়িত্ব দেওয়ার পর তারা গণমাধ্যমের উপর সওয়ার হলে তার চেয়ে ভয়ঙ্কর আর কিছু হয় না বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ফ্যাসিবাদের জমানায় শিকারী সাংবাদিকতা শীর্ষক সেমিনারে এ মন্তব্য করেন তিনি। এ সময় উপাচার্য জোর দেন ফ্যাসিবাদ নিয়ে আলোচনার উপর, নয়তো পরাজিত শক্তির অনুপ্রবেশ ঘটার আশঙ্কা প্রকাশ করেন তিনি। বলেন, ফ্যাসিবাদের বিপদ মোকাবেলায় সবার ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই। আপনি যখন ব্যবসায়ীকে রাষ্ট্রীয় দায়িত্ব দেবেন, ব্যবসা এবং রাষ্ট্র যখন একসাথে হবে, তার সাথে যদি সাংবাদিকতার মতো একটি অত্যন্ত শক্তিশালী বাহন, তার উপর যদি ব্যবসা এবং রাষ্ট্র সওয়ার হতে পারে, তাহলে ক্রনিক ক্যাপিটালিজমের জন্য এটি অত্যন্ত উপাদেয় খাদ্য হবে, স্টেপল ফুড। এবং সেই পথে যদি আমরা যাই, তার ভয়াবহতা না বোঝার কোনো কারণ নেই। কিছুদিন তো আমরা এই চক্রে ছিলাম।
কেমন? একদম ফ্রেশ। বিশ্বমানের প্রযুক্তির সকল সুবিধা নিয়ে ভালো থাকুন আপনিও। কঙ্কা। 4 জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 8 জনের। এর মধ্যে 7 জনই মোটরসাইকেল আরোহী। নিহতদের মধ্যে গোপালগঞ্জ ও চট্টগ্রামে 6 জন রয়েছেন। থামছে না স্বজন হারাদের আর্তনাদ। সড়ক দুর্ঘটনায় স্বজন হারানোর বেদনা কিছুতেই থামছে না আহাজারি। গোপালগঞ্জের পোনাকাদি গ্রামের 9 যুবক 3 মোটরসাইকেল করে বেরিয়েছিলেন শীতের সকালের টাটকা খেজুর রস খেতে। পথে ঢাকা খুলনা মহাসড়কের হিরণ্যকান্দিতে বাস চাপা দেয় একটি মোটরসাইকেলকে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান দীপু দাস, বিশাল নাগ ও হৃদয় মৃধা। শুক্রবারে বন্ধ থাকার কারণে ওরা এই শুক্রবারে আর কি আবার প্ল্যান করছে যে ওরা রস খেতে যাবে, তাই রস খাওয়ার উদ্দেশ্যেই আজকে এই ডেটটা দিছিল। আজকে শুক্রবার, ওই উদ্দেশ্যে ওরা রওনা করছিল। ফোন দিছি যে ওরা 10 মিনিট হয়ে গেছে, আসতেছে না কেউ। এরপরে 2খান গাড়ি নিয়ে আইছে, বলে যে দাদা ওরা অ্যাক্সিডেন্ট করছে। দুর্ঘটনার পর বেশ কিছু সময় বন্ধ থাকে মহাসড়কে যান চলাচল। হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। ওখানে ওই যে অজ্ঞাতনামা গাড়ি, কেউ বলতে পারবো না কিসের সাথে ধাক্কা মারে। মোটরসাইকেলে 3 জন ছিল নাকি রস খেতে যাচ্ছিল, বাড়ি থেকে বেরোচ্ছে নাকি রস খেয়ে। অজ্ঞাতনামা গাড়ি, এখন এরা কোন দিকে যাচ্ছিল তাও কেউ বলতে পারে না। সড়কে মোটরসাইকেলের 3 আরোহীর প্রাণ ঝরেছে চট্টগ্রামের মিরসরাইয়ে। হোটেলে নাস্তা সেরে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তারা। সুফিয়া রোড এলাকায় বাস ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মারা যান নিপ্পু বড়ুয়া, সনি বড়ুয়া এবং রুবেল বড়ুয়া। আমি সকাল পর্যন্ত 3 বার দেখতে আসছি, আসলে এগুলো মানা যায় না। এক একজনের এক একটা পরিবেশ। পাস করতে গিয়ে স্টারলাইন নামক দ্রুতগামীর সম্মুখে পড়ে আঘাতপ্রাপ্ত হয়ে 3 জন মাইনি বড়পাড়ার 3 জন যুবক মৃত্যুবরণ করেন। এছাড়া কুষ্টিয়ার দৌলতপুরে ডাম্প ট্রাক চাপায় মারা গেছে মোটরসাইকেলের এক আরোহী। বরিশালেও সড়কে ঝরেছে প্রাণ, আহত হয়েছেন কয়েকজন। সাইফ আহমেদ, যমুনা নিউজ। এদিকে রাজধানীতেও পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী সহ 2 জন নিহত হয়েছেন। নিহতরা হলেন মিরপুর কালশি এলাকায় পোশাক শ্রমিক সিয়াম এবং আসাদগেট এলাকায় সিএনজি আরোহী কাপড় ব্যবসায়ী আদম আলী। এই ঘটনায় আরও 3 জন আহত হয়েছেন। দিবাগত রাত 12টা থেকে 2:30টার মধ্যে হয় দুর্ঘটনাগুলো। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। সাপ্তাহিক ছুটির দিন হয়, সকাল থেকেই উপচে পড়া ভিড় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। এ বিষয়ে জানাতে পূর্বাচল মেলার মাঠ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সোবাহান চৌধুরী। সোবাহান, বাণিজ্য মেলায় এখন ক্রেতা দর্শনার্থীদের সমাগম কেমন দেখছেন? তাজনীন, আমি এখন আছি বাণিজ্য মেলার মূল ভবনের সামনে। এখানে প্রচুর পরিমাণে ক্রেতা দর্শনার্থীর উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। আমি যদি একটু দেখাই, আপনারা এখানে দেখতে পাচ্ছেন কি পরিমাণ ক্রেতা ও দর্শনার্থীর ভিড় এখানে লক্ষ্য করা যাচ্ছে। সবাই এখানে উৎফুল্লভাবে অংশগ্রহণ করেছে। প্রতিটি স্টলে তারা ঘুরেছেন, তাদের পছন্দের পণ্যগুলো তারা কিনেছেন। দর্শনার্থী যারা এখানে এসেছেন তারা বিভিন্ন খাবারের দোকানে ভিড় করেছেন। তারা জুলাই চত্বর, 36 চত্বর, ইয়েত প্যাভিলিয়ন, এসব প্যাভিলিয়নে তারা প্রচুর পরিমাণে ভিড় করেছেন। এখানে মেলা যারা আসছেন তাদের জন্য এখানে কনসার্টের আয়োজন করা হয়েছে, সেখানেও প্রচুর পরিমাণে মানুষ ভিড় করছেন। এখানে মেলায় আসার জন্য একটি রাস্তাই রয়েছে এবং সেই রাস্তাটাতে প্রচুর পরিমাণে জ্যাম লক্ষ্য করা গেছে কিছুক্ষণ আগেও। সেখানে বিআরটিসি বাসগুলো যাতায়াত করার ক্ষেত্রে প্রচণ্ড জ্যাম লক্ষ্য করা যাচ্ছে এবং ইজারা বাহিনী বলছে আজকে যে পরিমাণ দর্শনার্থী ও ক্রেতা এসেছে তারা এতটা আসবে এমন বলে তারা আশা করেনি। দোকানিরাও বলছেন তাদের আশার থেকেও অধিক পরিমাণে ক্রেতা দর্শনার্থী আজকে বাণিজ্য মেলায় এসেছেন। আজকের বাণিজ্য মেলা যেভাবে ক্রেতা দর্শনার্থীর উপস্থিতি লক্ষ্য করা গেছে, এইভাবে যদি প্রতিদিন এমন দর্শনার্থী ও ক্রেতার সংখ্যা আসে তাহলে মেলা সার্থক, এমনটাই বলছেন বিক্রেতারা। তাজনীন, অন্যায় অনিয়ম রোধে প্রতিটি জেলা উপজেলায় গ্রুপ তৈরি করা হবে, এমনটাই জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। দুপুরে পঞ্চগড়ের শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, যার যত অভিযোগ আছে তারা জানাবেন কমিটিতে, এরপর নেওয়া হবে ব্যবস্থা। সার্জিস বলেন, গত 16 বছর অনেক মানুষ বৈষম্যের শিকার হয়েছে। কয়েকটি সড়কের প্রকল্প ছাড়া কিছুই করেনি বিগত সরকার। দরিদ্র মানুষের কল্যাণে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান সার্জিস। অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা উপস্থিত ছিলেন।
অবকাঠামো উন্নয়নের নামে প্রকৃতিকে নষ্ট করা যাবে না। মাটি, পানি, বায়ু রক্ষায় সচেতন হওয়ার তাগিদ দিয়েছেন বন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে নটরডেম কলেজে 15তম জাতীয় প্রকৃতি সম্মেলনে তিনি এই আহ্বান জানান। বলেন, লস অ্যাঞ্জেলসের অবস্থা দেখে শিক্ষা নেওয়া উচিত। প্রকৃতিতে এমন কিছু নষ্ট করা যাবে না যা তৈরি করা অসম্ভব। রিজওয়ানা হাসান বলেন, নতুন প্রজন্ম যথেষ্ট প্রকৃতি বান্ধব, পরিবেশ রক্ষায় তাদের এগিয়ে আসতে হবে। প্লাস্টিক বোতল বাদ দিয়ে কাচের বোতল ব্যবহারেরও পরামর্শ দেন এই উপদেষ্টা। নটরডেম কলেজে দুদিনের এই প্রকৃতি সম্মেলনে 12 জেলা থেকে 1200 শিক্ষার্থী অংশ নিয়েছে। Look at Los Angeles today. Think about what's happening there. With all the powers in their hand, with all the technologies in their hand, a country like USA is helpless. We have to protect our air, we have to protect our soil, we have to protect our water. হামলা, হুমকি, আতঙ্কে চট্টগ্রামের শিপিং সেক্টর। বাণিজ্যিক জাহাজে মালামাল সরবরাহের কাজ বা ভেন্ডরের চিঠির জন্য প্রতিদিন অফিসে অফিসে হানা দিচ্ছে রাজনৈতিক দলের নেতা কর্মী পরিচয় দেওয়া লোকজন। নিরাপত্তা চেয়ে পুলিশকে চিঠি দিয়েছে শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন। ভেন্ডর তথা ঠিকাদারি কাজের জন্য গত 5 জানুয়ারি চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদে এভারেট শিপিং অফিসে এভাবেই হানা দেয় বেশ কয়েকজন। পরে ভেতরে হামলা ও ভাঙচুর চালায়। গত কয়েক মাসে প্রায় ঘটছে এমন ঘটনা। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী পরিচয়ে অফিসে হানা দিচ্ছে ভেন্ডরের চিঠির জন্য। রীতিমতো আতঙ্কে অফিসের মালিক ও কর্মীরা। এই ব্যবসাটাকে যেন আমরা টিকিয়ে রাখতে পারি, আর ব্যবসা যদি আমরা টিকিয়ে রাখতে হলে আমাদেরকে করতে হবে নিয়মের মধ্যে যেতে হবে। এখানে কোনোভাবে জোর জবরদস্তি করে আসলে কখনো কোনো কিছু করা যায়ও না, করা উচিতও না। আওয়ামী লীগ সরকারের আমলে দলটির নেতাকর্মীরা এককভাবে করেছেন শিপিং অফিসের সব কাজ। গত 5 আগস্ট পট পরিবর্তনের পর সবাই পালিয়ে গেলে সেই কাজ বাগিয়ে নিতে হুমড়ি খেয়ে পড়েন বিএনপি নেতাকর্মীরা। এই ধরনের কোনো কিছু যদি আমাদের কেউ করে থাকে তাহলে এটার বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নিব, এবং যারা যে সমস্ত প্রতিষ্ঠানে গিয়ে এই কাজগুলো করছে আমরা তাদেরকে অনুরোধ করব আপনারা প্রয়োজনে আইনগত ব্যবস্থা নিতে পারেন। হামলা ও হুমকির ঘটনায় থানায় জিডি এবং সিএমপি কমিশনারকে চিঠি দিয়েছে শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন। এই বিষয়ে আসলে আমাদের কোনো তথ্য এখন পর্যন্ত নাই, তো আপনি যেহেতু বিষয়টা বলেছেন আমরা বিষয়টা দেখব। আর তাছাড়া এই ব্যাপারে যদি কেউ কোনো সুনির্দিষ্টভাবে লিখিত অভিযোগ আমাদেরকে দায়ের করে অবশ্যই আমরা সেটা গুরুত্ব দিয়ে দেখব। মূলত চট্টগ্রাম বন্দরে আসা বাণিজ্যিক জাহাজে মালামাল সাপ্লাই করেন ভেন্ডর লাইসেন্সধারীরা। একসময় কদর না থাকলেও গত 10-15 বছর ধরে এটি লোভনীয় ব্যবসা। এক একটি চিঠি বা এনওসি বিক্রি হয় 70,000 থেকে 2 লাখ টাকায়, যা দিয়ে আয় হয় 3-4 লাখ থেকে 15-20 লাখ টাকা পর্যন্ত। জুবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। তুলনামূলক দুর্বল মেডিকেল কলেজের মান উন্নয়নে উন্নত মেডিকেল কলেজের সাথে একীভূতকরণের চিন্তা করছে সরকার, এমনটা জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। সকালে 2024-25 শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার হল পরিদর্শনকালে একথা জানান তিনি। ঢাকাসহ এবার সারা দেশে এমবিবিএস ভর্তি পরীক্ষায় প্রতিদ্বন্দ্বিতা করেছেন 1,35,261 জন শিক্ষার্থী। সকাল 10টায় ছিল এমবিবিএস ভর্তি পরীক্ষা। তবে যানজট এড়াতে প্রায় সবাই নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রগুলোর সামনে জড়ো হন। সরকারি বেসরকারি মেডিকেল কলেজের 2024-25 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় আবেদন জমা পড়ে 1,35,261টি। দেশের 110টি মেডিকেল কলেজে প্রায় 5,380 আসন, অর্থাৎ চলতি বছর প্রতি আসনের বিপরীতে লড়েছেন 25 জন। প্রত্যাশা করতেছি চান্স পাওয়ার, আর কি মা বাবার আশা। আলহামদুলিল্লাহ প্রস্তুতি খুবই ভালো, প্রত্যাশাও করতেছি বেস্টের জন্য। সো হোপ ফর দ্য বেস্ট। কোয়েশ্চেন অনেক স্ট্যান্ডার্ড হয়েছে, সবার নাগালের বাইরে, এমন না যে নাগালের বাইরে ছিল এরকম কিছু না, কোয়েশ্চেন ভালোভাবে অ্যান্সার করার মতো ছিল। গেল বছরের তুলনায় আসন প্রতি এবার পরীক্ষার্থী বেড়েছে 6 জন। তবে কলেজের সুযোগ সুবিধা বাড়ানোর পাশাপাশি শিক্ষক নিয়োগেও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে মনে করেন স্বাস্থ্য উপদেষ্টা। ভাগ হয়ে গেছে এবং শিক্ষকও কীরকম, শিক্ষকেরও তো সেই ট্রেনিংটা থাকতে হবে, শিক্ষকরা সেই নলেজটা থাকতে হবে। তো সেইগুলি যদি না থাকে, আমি শিক্ষকের ক্ষেত্রেও চাই যে ভালো শিক্ষকরা ওই লাইনে থেকে তাদেরকে পড়াবে, যাতে করে পড়াশোনাগুলো তাদের ভালোভাবে হয়। কেন্দ্র পরিদর্শন শেষে উপদেষ্টা জানান, নির্বিঘ্ন এবং শান্তিপূর্ণভাবেই হয়েছে পরীক্ষা। মেডিকেল কলেজগুলোর মান উন্নয়নের পাশাপাশি বিশেষজ্ঞ ডাক্তারের সংখ্যা বাড়ানোর দিকেও গুরুত্ব আরোপ করেন তিনি।
ইন্টার্ন এখন পড়ছে, তারও 5 বছর হয়ে যাবে, সেও কোনো প্রফেসরের দেখা মেলেনি। তাহলে একটা মেডিকেল কলেজ যদি মেডিসিনের প্রফেসর নাই, সে পড়াশোনা করলো, এরকম নানান সাবজেক্টের কথা আসছে। তো কাজে এগুলো নিয়ে আমাদের গভীরভাবে ভাবতে হবে। এছাড়াও সারা দেশের বিভিন্ন জায়গায় স্বতঃস্ফূর্তভাবে পরীক্ষায় অংশ নেন মেডিকেলে ভর্তি ইচ্ছুকরা। প্রশ্ন নিয়েও প্রকাশ করেন সন্তোষ। পরীক্ষা তো আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে, আর প্রশ্ন সহজই হয়েছে, কিন্তু সহজের মধ্যে থেকে একটু ঘুরানো পেঁচানো আর কি। সবার ইচ্ছা ছিল মেডিকেলে ভর্তি, তাই পরীক্ষা দিয়েছি। আসলে প্রিপারেশনও মোটামুটি ছিল, কিন্তু দেখা গেছে প্রশ্ন আগের তুলনায় মোটামুটি সহজ হয়েছে। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। সরবরাহ পর্যাপ্ত, কিন্তু ক্রেতার খরায় মাছ বাজার। বিক্রেতারা বলছেন, জানুয়ারি মাসে স্কুল ভর্তির বিশাল অঙ্কের খরচ গুনতে হয় অনেক অভিভাবককে, তাই খাবারের বাজেটে কাট ছাঁটানের দ্বারা, যার প্রভাব পড়ে বাজারে। এদিকে স্বস্তিতে সবজি ক্রেতারা, বেশিরভাগ পণ্যের দাম 40 টাকার মধ্যে ওঠানামা করছে। ভরা মৌসুমে নদ নদীর মাছের সরবরাহ বেড়েছে, এর প্রভাব পড়েছে দামেও। সপ্তাহের ব্যবধানে বেশিরভাগ মাছের দাম কিছুটা কমেছে, যদিও ইলিশ আর চিংড়ির বাজার বেশ চড়া। 1 কেজি আকারের ইলিশের জন্য গুনতে হবে 2500 টাকার বেশি। মানভেদে চিংড়ির জন্য দিতে হবে 800 থেকে 1500 টাকা পর্যন্ত। তবে অন্যান্য মাছের দাম কমলেও বেচা কেনায় গতি ফেরেনি। চিংড়ি মাছ 1600-1500 টাকা কেজি যাচ্ছে চিংড়ি মাছ, দাম চড়া না। জিয়ানো মাছ দেশি, সেই মাছগুলোর দাম এখনো কমে নাই, আর বাকি চাষের মাছগুলো ঠিক আছে। জানুয়ারি মাস তো বলাবান স্কুলে ভর্তি টর্তি করাইছে, একটু টাকা পয়সা মানুষের সমস্যা, এই জন্য অনেকটা কাস্টমার কম আসে। আবার এই মাস গেলে আবার কিছু কাস্টমার বাড়বো। যেই মাছটা কম ওই মাছটার দাম বাড়তি, আর যেটার আমদামি আছে ওইটার দাম বাড়ে না। কিছু কিছু যেমন ইলিশ মাছের দামটা একটু আগের সাথে বাড়তি, 2200 টাকা কেজি। স্বস্তিতে আছেন সবজির ক্রেতারা। শীতের সাথে পাল্লা দিয়ে বেড়েছে যোগান। 30 থেকে 40 টাকা কেজি নিচে মিলছে বেশিরভাগ সবজি। সিম পাইতেছি 40 টাকা, তারপর টমেটো 50 থেকে 60 টাকা, যে টমেটো 200 টাকার উপরে ছিল। তারপরে এখন সব দাম, বেগুনও মতো 60 টাকা পড়ছে। সবজির বাজারটা একটা নিয়ন্ত্রণের মধ্যে আছে আর কি, যে টাকা নিয়ে আসা হয় তাতে বাজার করে যা যাচ্ছে, কিন্তু কিছুদিন আগে খুব বিপর্যয়ের মধ্যে বাজার করতে হয়েছে। গত শীতের থেকে এই শীতে দাম অনেকই কম, আর আমদামিও অনেক বেশি, কিন্তু ক্রেতার সঙ্গে একটু কম। তবে 1 কেজি করলার জন্য গুনতে হচ্ছে 100 টাকা। ঢেঁড়স মটরশুঁটির দাম শতকের ঘর পার করেছে। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান গ্রাম উন্নয়নের মাধ্যমে দেশের সার্বিক উন্নয়ন ঘটাতে চেয়েছিলেন। তার কাজের সাথে সম্পৃক্ত ছিলেন এখনকার প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসও। এমন মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর আনোয়ার উল্লাহ চৌধুরী। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে রাষ্ট্র সংস্কারের 31 দফা বাস্তবায়নে শহীদ জিয়ার নীতি আদর্শ চর্চার গুরুত্ব শীর্ষক আলোচনা সভায় একথা বলেন তিনি। ফ্যাসিবাদের আমলে অন্ধকার নেমে এসেছিল উল্লেখ করে আনোয়ার উল্লাহ চৌধুরী আরও বলেন, মানুষের মৌলিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। অনুষ্ঠানে যুক্তরাজ্য মহিলা দল শাখার সদস্য সচিব অঞ্জনা আলম বলেন, হাসিনার দোসররা এখনও ষড়যন্ত্র করে যাচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যখন দেশের হাল ধরবেন, তখনই মানুষ প্রকৃত স্বাধীনতার স্বাদ পাবে। এর আগে জিয়া সমগ্রের মোড়ক উন্মোচন ও খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করা হয়। স্বাধীন বাংলাদেশ বলে, কিন্তু আমি এখনো স্বাধীন মনে করতে পারছি না, কারণ সরকার হাসিনা তো পালিয়ে গেছে, কিন্তু হাসিনার যে দোসররা আছে এখনো, এরা কিন্তু আমাদেরকে জ্বালাতন ঠিকই করতেছে। আর তারেক রহমান যখন দেশে আসবেন, তখন বাংলাদেশকে যখন হাল ধরবেন, তখন মনে করব যে এটা আসলে একটা বাংলাদেশ। প্রথম সাফল্য হলো এই গণ অভ্যুত্থান, এরপরের সাফল্য হলো আগামী দিনে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এই জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় আসবে। আপনারা ভোগ করার জন্য ক্ষমতায় যাবেন না, আপনারা ক্ষমতায় যাবেন এই দেশের মানুষের কল্যাণের জন্য। ট্রাস্টের জমি দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে 14 বছর ও তার স্ত্রী বুশরা বিবিকে 7 বছর কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলা হিসেবে পরিচিত এই মামলায় ইমরান খান ও বুশরা বিবি দোষী সাব্যস্ত করেন আদালত। তাদের বিরুদ্ধে 19 কোটি পাউন্ড দুর্নীতির প্রমাণ মিলেছে। এর পাশাপাশি ইমরান খানকে 10 লাখ এবং তার স্ত্রীকে 5 লাখ রুপি অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানা দিতে ব্যর্থ হলে ইমরান খানকে আরও 6 মাসের জেল এবং বুশরা বিবিকে
3 মাসের জেল সাজা হবে। গত বছরের 27 ফেব্রুয়ারি দুর্নীতির এই মামলায় ইমরান ও বুশরাকে অভিযুক্ত করা হয়। মামলার অভিযোগে বলা হয়, একটি আবাসন প্রতিষ্ঠানের 50 বিলিয়ন রুপি বৈধ করার বিনিময়ে ইমরান খান ও তার স্ত্রী গ্রহণ করেন 100 কোটি রুপি ঘুষ। অবশেষে যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের অনুমোদন দিয়েছে ইসরায়েলের মন্ত্রিসভা। রবিবার থেকে কার্যকর হবে এই চুক্তি, জানিয়েছে নেতানিয়াহু প্রশাসন। শুক্রবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অফিস। যুক্তরাষ্ট্র ও কাতারের প্রতিনিধিও সই করেছেন চুক্তিপত্রে। বিবৃতিতে জানানো হয়, চুক্তির বিষয়ে নেতানিয়াহুকে অবহিত করা হয়েছে। শনিবার মন্ত্রিসভায় বিলটি অনুমোদন হওয়ার কথা। এর আগেও শুক্রবার কয়েকজন মন্ত্রীর সঙ্গে এ বিষয়ে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। মন্ত্রিসভার বৈঠক পিছিয়ে যাওয়ায় রোববার থেকে জিম্মি বিনিময় শুরু হওয়ার কথা থাকলেও এখন তা একদিন পিছিয়ে যেতে পারে। বুধবার রাতে যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা দেয় মধ্যস্থতাকারীরা। এদিকে যুদ্ধবিরতি চুক্তির পরও গাজা জুড়ে চলছে ইসরায়েলি তাণ্ডব। বর্বরতার মাত্রা আরও বাড়িয়েছে নেতানিয়াহু প্রশাসন। চুক্তি ঘোষণার পর এখন পর্যন্ত উপত্যকায় 87 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 21 জনই শিশু। নিহতের তালিকায় 25 নারীও রয়েছে। জাবালিয়া, খান ইউনিস সহ বিভিন্ন এলাকায় চালানো হয়েছে বিমান হামলা। হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন প্রায় 46,800 ফিলিস্তিনি, আহত 1 লাখের বেশি। এই ছিল আজকের সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।